বিভিন্ন বিদেশিনী বান্ধবীদের সারোগেট অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা পাস করা হয়েছে। আমি আগেও বলেছি, আবার বলছি যে আমার বিশ্বাস যে ভাইপোকে এবার জেলের ভেতর থেকেই দুর্গাপুজোর ঢাকের আওয়াজ শুনতে হবে, উনি বাইরে বেরোতে পারবেন না। আমি যতটুকু জানি বাঘের নিঃশ্বাস এই ভাইপোর ঘাড়ে লাগছে, এবং সেটা তার থেকে ভালো আর কেউ জানে না, সে আর তার পিসি, এছাড়া কেউ জানে না। যে কোনো দিন উঠে যাবে এবং ঢাকের বাদ্যিটা উনি জেলের ভেতর থেকেই শুনবেন। আমি কোনো মতেই সেটা বিশ্বাস করি না। তৃণমূলের আমলে আমাদের ঝাড়াই বাছাই করে প্রায় 3 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক বেনিফিশিয়ারি, তারা কেউ লক্ষ্মী নয়, তারা সব নারায়ণ। সব পুরুষরা পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার 3 লক্ষ। সেটা যাতে না হয়, কোষাগারের টাকা, জনগণের করের টাকা জানে যত ভুল জায়গায় না যায়, সেই জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ভেরিফিকেশন চলছে। প্রসেস দীর্ঘায়িত হবে প্রসেস, কারণ আমরা 100% বেনিফিশিয়ারি যেন সঠিক, যারা এলিজিবল তারা যেন পায়, যারা এলিজিবল নয় তারা যেন না পায়, এটা সরকার নিশ্চিত করছে। কনফিউশনের কোনো জায়গা নেই। খুব স্বাভাবিক। ওনার ছবি তো 1,80,00,000 না 84 লক্ষ টাকায় কিনেছিল সুদীপ্ত সেন। তো ওনার আবার অভাবটা কোথা থেকে আসবে? কোটি কোটি টাকা তো কামিয়েছেন। অভাব অনিটনের গল্প কে বলছে? লোকে বিশ্বাস করবে কেউ? আর উনি তো সিম্পল থাকেন, সাদা শাড়ি, হাওয়াই চটি পরে ঘুরে বেড়ান, 2 হাতে 2টো অ্যাপেলের সব থেকে উচ্চমানের ঘড়ি। অনেক প্রশ্ন আসে, সেগুলো নাই বললাম। 70-ঊর্ধ্ব মহিলা, এক তো মহিলা, তারপর সিনিয়র সিটিজেন, মা ঠাকুমাদের বয়সী। আমার শোভা দেয় না, রুচি পায় না। আপনারা দেখাচ্ছি 6টা 12-তে ময়ূককে ফোন করেছিলাম। রাজ্য রাজনীতিতে আরও একবার হট টপিক হয়ে সামনে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও দেশ তথা রাজ্যে একাধিক এমন কিছু ঘটনা ঘটেছে যা রীতিমতো সংবাদের শিরোনামে। সেই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা, আর অবশ্যই এমএলএ সাহেবকে পাশে পেয়ে গিয়েছি। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিং এর পর্দায়। দীপাঞ্জন স্যার, বরাবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নানা রকম কুকীর্তি আপনি প্রমাণ সহ ফাঁস করেছেন গোটা জনগণের দরবারে। তবে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিদেশ যাত্রার আবেদন বারবার, তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলেন, কিন্তু সেখানে সেই আদালতে আবেদন খারিজ হয়ে যাওয়া, এই ঘটনাটাকে কিভাবে দেখছেন? দেখুন, অভিষেক ব্যানার্জি যখন প্রথম ওই বিদেশিনী বান্ধবীর কথাটা ওঠে, আমি বলি যে বাইরের বিভিন্ন বিদেশিনী বান্ধবীদের সারোগেট অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা পাস করা হয়েছে। উনি আমার বিরুদ্ধে 4টি মামলা করেন, এবং খুব কঠিন কঠিন দেশ বিরোধী ষড়যন্ত্র থেকে শুরু করে লার্জার কনস্পিরেসি, যেটা আগে 120 বি ছিল, কঠিন কঠিন, আর সবগুলো জামিন অযোগ্য। আর করেটাকে, অভিযোগটা তো ওনার লেখা ছিল, কেস রেজিস্টার করেছিল শান্তনু সিনহা বিশ্বাস, সে আজকে জেলে রয়েছে, এবং অভিষেক ব্যানার্জি যে কোনো দিন জেলের ভেতর ঢুকবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে কথাগুলো বলতাম সেটা মানুষ বিশ্বাস করত। এখন মানুষ তো বিশ্বাস করেছে, তাই ভাইপো এবং পিসি দুজনই প্রায় সর্বশান্ত রাজনৈতিকভাবে। এমনিতে হাজার হাজার কোটি টাকা আছে, রাজনৈতিকভাবে সম্মানের দিক থেকে সর্বশান্ত। এখন মুশকিল হচ্ছে যে অভিষেক ব্যানার্জি যে প্রাণীটি, তার ব্যাপারে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি তারাও এখন সম্পূর্ণ নিশ্চিত যে একটা অপরাধী, একে ছেড়ে দিলে ভারতের বাইরে পালিয়ে যাবে। স্যার, তবে আরও একটা বিষয় উঠছে, সেটি হচ্ছে যে সাধারণ মানুষের প্রশ্ন, যে কোনো সাধারণ মানুষ গেলে তাঁদের মামলারও কি এত তৎপরতার সঙ্গে সেটি শুনানির জন্য নির্দেশিকা জারি হতো? এবং এটা অত্যন্ত বিতর্কিত প্রশ্ন, এবং এর উত্তর দেওয়াটা আমার পক্ষে ঠিক নয়, কারণ মহামান্য আদালত, বিশেষ করে সুপ্রিম কোর্ট, তার প্রতি আমাকে শ্রদ্ধা রেখেই বলতে হবে যে যদি এই যে আপনি যেটা বলেন, এটা কিন্তু বাস্তব ঘটনা, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই বাস্তব ঘটনাটাকে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা বা মহামান্য প্রধান বিচারপতি নিশ্চয়ই নজরে রাখবেন, এবং আজকে যিনি মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত সাহেব, উনি নিশ্চয়ই নজরে রাখবেন, এবং ভবিষ্যতে এগুলো পরিবর্তন হবে বলে আমরা আশা করি। এবং ইনফ্যাক্ট এটা কিন্তু এখন করেছেন মহামান্য প্রধান বিচারপতি, যেখানে কোনো ভিআইপি কোটা বা এদিক ওদিক তোকে এমার্জেন্সি হবে না, সবাইকে কিউতে আসতে হবে।
স্যার, এদিকে আরও একটি বিষয় উঠে আসছে, সেটি হচ্ছে মাননীয় বিচারপতি তিনি হাইকোর্টের বিচারপতি থেকে আজকে সর্বোচ্চ আদালতের বিচারপতি পর্যন্ত তারা একটি কথা স্পষ্ট বললেন, আমাদের দেশেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা করা সম্ভব। তাহলে যদি সেটাই সত্যি হয়, বিদেশে যাওয়ার জন্য এত তোড়জোড় কেন? তাহলে যে সেবাশ্রয়, যে স্বাস্থ্যসাথী নিয়ে এমপি মশাই এতদিন ধরে এত কিছু ফাটিয়ে এসেছেন, তো সেখানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে তাদের যে শাসনকাল সেখানে কোন তলানিতে তাঁরাই বা ঠেলে দিয়েছেন? দেখুন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আমি ছেড়ে দিলাম, ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থায় বিশেষ করে এই চোখের বা কিডনি, লিভার বা হার্ট ট্রান্সপ্লান্টেশন, লিভার ট্রান্সপ্লান্টেশন, এইগুলোতে মধ্য আরবের যে দেশগুলো, তারা ভারতবর্ষে আসছে। যেখানে অভিষেক ব্যানার্জি তো দুবাইও গেছিলেন চোখের চিকিৎসা করতে, আমি জীবনে শুনিনি যে দুবাইয়ে কেউ চোখের চিকিৎসা করতে যায়, কারণ ওখান থেকে লোকে ভারতবর্ষে আসে। এখন এইটুকু তো ঠিক আছে। এখন দেখুন, কারোর ব্যক্তিগত ব্যাপার, কেউ যদি তার বান্ধবীর সঙ্গে বিদেশে দেখা করতে যায় বা টাকা পয়সা গোনাগুনি করতে যায় বা এইসব করতে চায়, সেটা তার ব্যাপার। কিন্তু আমি কি ভাবলাম, তুমি কি ভাবলে, সেটা ইম্পর্টেন্ট নয়। মহামান্য বিচারপতিরা কি ভাবলেন সেটাই জরুরি, এবং ওরা রিজেক্ট করেছেন। এবং এ বাড়ির বাইরে, যে মানে ভারতবর্ষের বাইরে ভাইপো যেতে পারবে না। আমি আগেও বলেছি, আবার বলছি, যে আমার বিশ্বাস যে ভাইপোকে এবার জেলের ভেতর থেকেই দুর্গাপুজোর ঢাকের আওয়াজ শুনতে হবে, উনি বাইরে বেরোতে পারবেন না। তবে কিছুটা হলেও হতাশ হয়ে পড়ছেন রাজ্যবাসী, তার কারণ বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কবে জেল যাত্রা হবে এই প্রশ্ন যখন উঠে আসে, একাংশের মানুষ বলছেন যে ও আলটিমেটলি কিছুই হবে না। তাদের এই দাবি একদিকে, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে একাধিক তদন্ত চলছে, তার এই যে প্রক্রিয়া, সেটি কি আরও দ্রুত করা সম্ভব বলে আপনি মনে করেন স্যার? দেখুন, আপনি জানেন যে যারা আজকে হতাশ হচ্ছেন, যা হতাশাবাদী, তারা কিন্তু 15 বছর ধরে এই পিসি ভাইপোকে ক্ষমতায় রেখেছেন। মানে হঠাৎ করে তারা, আবহাওয়া বদলে গেছে, ভয়মুক্ত পরিবেশে তারা লাফাতে শুরু করেছে অভিষেক ব্যানার্জি কিছু হচ্ছে কিনা, হচ্ছে না। চিলের ব্যাপারে জানেন তো, যে চিল কিন্তু মানে অনেক ওপরে আকাশে উঠতে থাকে, নজর কিন্তু খুব সুস্পষ্টভাবে টার্গেটের ওপর থাকে। সঠিক সময়ের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা চিল উঠতে থাকে, আর যখন সময় আসে চোখের পলক ফেলার আগে চিল তুলে নেয়। একটু অপেক্ষা করুন। আমি একটা কথা আগেও বলেছি বহুবার, এবং সাথে আপনাদের চ্যানেলেও বলেছি, বাঘের দণ্ডি কাটা নিয়ে। সুন্দরবনের বাঘ শিকারের ওপর কখন ঝাঁপাবে সেটা সুন্দরবনের বাঘ জানে, এবং সে নিঃশব্দে দণ্ডি কেটে ঘুরতে থাকে শিকারের আশপাশে, একদম পাশে পৌঁছে যায়। আমি যতটুকু জানি, বাঘের নিঃশ্বাস এই ভাইপোর ঘাড়ে লাগছে, এবং সেটা তার থেকে ভালো আর কেউ জানে না, সে আর তার পিসি, এছাড়া আর কেউ জানে না। যে কোনো দিন উঠে যাবে, এবং ঢাকের বাদ্যিটা উনি জেলের ভেতর থেকেই শুনবেন। অন্যদিকে সুমিত রায়, যিনি অত্যন্ত ঘনিষ্ঠ আত্মসহায়ক, দীর্ঘদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেকেই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তাকে নিজেকে বাঁচানোর জন্য অসম্ভব কোনো কাজই নেই। সুমিত রায় কি খুন হয়ে গিয়েছেন? সমস্ত তথ্য প্রমাণ লোপাটের জন্য কি তাকে গুম করে দেওয়া হয়েছে? এরকমও প্রশ্ন উঠছে। তবে এতে কি তদন্ত প্রবাহ কোনো না কোনোভাবে একটু হলেও স্তিমিত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে, যতক্ষণ না পর্যন্ত সুমিত রায়কে খুঁজে না পাওয়া যায়? দেখুন, প্রথমত আমি জ্যোতিষ চর্চা করি না, তো সুমিত রায় খুন হয়েছেন কি খুন হননি সেটা বলা আমার পক্ষে এই মুহূর্তে মুশকিল, সম্ভব নয়। দ্বিতীয়ত, এরা তো গ্যাংস্টার মাফিয়া, মানে এই যে যাদের কথা বলছেন, এরা সব মাফিয়া গ্যাংস্টার। এরা গ্যাংস্টারদের মধ্যে এই সমস্ত হামেশাই দেখা যায়, স্বার্থ সিদ্ধির জন্য কেউ কাউকে খুন করে ফেলে, সে যতটাই নিজের কাছের লোক হন কিনা, সেটা পুলিশ দেখবে। দ্বিতীয়ত, যারা তদন্ত করছেন, সিবিআই, ইডি, কলকাতা পুলিশের সিআইডি, তাদের উপর আমার ভরসা আছে। সুমিত রায় কোথায় আছে সেটা আমার মনে হয় না এই মুহূর্তে তদন্তের এই মোড়ে এসে সেটা আমার পক্ষেও বলা ঠিক হবে না, ওটা উচিত নয়। দেখা যাবে, সময় আসলে যাবেটা কোথায়। অন্যদিকে স্যার, আরও একটি বিষয়, সেটি হচ্ছে মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, তিনি 15 দিনের আলটিমেটাম দিলেন যে কোনো রকমভাবে তোলাবাজি বরদাস্ত করা হবে না। আপনার দলীয়গত বিষয়ে আর কি একটি প্রশ্ন উঠছে যে তারপরেও দমদমে একটি ঘটনা সামনে আসে এবং একটি অভিযোগ সামনে এলো, এতে কি সরকারের ভাবমূর্তি কোনো না কোনোভাবে প্রশ্নচিহ্নের মুখে পড়তে পারে বলে মনে করেন? দেখুন, প্রথমত মাননীয়
রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মশাই বা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মশাই, ওনারা যেটা বলেছেন এটা 100% ঠিক, এবং এই ব্যাপারে আমরা কিন্তু নির্মম, কঠোরতম। আমার বিধানসভাতেও যদি কেউ তোলাবাজির অভিযোগ জানায় পায়, আমি সঙ্গে সঙ্গে আমি যেরকম আইন অনুযায়ী ব্যবস্থা, অ্যারেস্ট, পুলিশকে সব হচ্ছে। কিন্তু আমি কোনো মতেই মনে করি না যে দমদমে একটা ঘটনা হলো তো সেখানে সেটার জন্য দলীয় ভাবমূর্তি, এত বড় ভারতীয় জনতা পার্টি এবং ক্ষমতায় এসেছে, একটা দুটো বিচ্যুতি হবে তার মানে এই নয় বিচ্যুতিকে কোনো প্রশ্রয় দেওয়া হবে, কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, মানুষের একটা এক্সপেকটেশন হয়, কারণ এখানে যেমন আমরা হয়তো একজন তোলাবাজিতে এরমভাবে জড়িত, তৃণমূলে মানুষ 15 বছর দেখেছে যে হতে পারে একজন একটু কম্পারেটিভলি সৎ, বাকি সব অসৎ, চোর, গুন্ডা, বদমাস। সেখানে ওরা তো বিজেপির কাছে এক্সপেক্ট করে না বা হোয়াট এভার, এবং সেটা আমরা জানি এবং সেটাকে আমরা সম্মান দিই। বিজেপির তো একটা সময় মোটোই ছিল আমাদের দ্য পার্টি উইথ ডিফারেন্স, তো ওটা আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি মাননীয় রাজ্য সভাপতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বজায় রাখবেন। ওনাদের দিক নির্দেশে আমরা চলছি এবং আমরা কঠোরতম সিদ্ধান্ত নিচ্ছি যেখানে যদি কোনো সময় খবর পাই। বিরোধীরা অর্থাৎ বামফ্রন্টের যে সমস্ত বাম নেতৃত্বরা আছেন এবং সেই সমেত অন্যান্য বিরোধীরা, তারা আবার উল্টে কুৎসা রটানোর জন্য একটি কথা বলছেন। তারা বলছেন ক্ষমতায় আসার মাত্র 3 মাসের মধ্যেই যদি দলের সভাপতিকেই তোলাবাজির বিরুদ্ধে কড়া সতর্কতা দিতে হয়, তাহলে আইন শৃঙ্খলা বা সাংগঠনিক নিয়ন্ত্রণে ঘাটতি রয়েছে বলে তাদের মত। আপনিও কি সহমত? কারা বলছে এটা? বিরোধীরা, হ্যাঁ। মানে সিপিএম একখানা আসন। দ্বিতীয়ত এই সিপিএমের এই বামপন্থীরা এরা ভুলে যায় তাদের একসময় উপমুখ্যমন্ত্রী বিনয় চৌধুরী সততার জন্য যার বিখ্যাত ছিলেন, বিনয় চৌধুরী জ্যোতিবাবু সরকারের বিরুদ্ধে বলেছিলেন যে কন্ট্রাক্টরের সরকার। এক, ওনাদের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, পরের দুটো টার্মের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু, ওনার সততার সম্পর্কে কোনো প্রশ্নের জায়গা নেই। রাজনীতিতে ডিফারেন্স থাকতে পারে, কিন্তু বিনয় চৌধুরী, বুদ্ধদেব বাবু, এদের সততা নিয়ে কোনো প্রশ্ন পৃথিবীর কেউ করতে পারবে না। সেই বুদ্ধদেব বাবু দুঃসময় বলে নাটক লিখে ফেললেন, জ্যোতিবাবুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন যে চোরের দল, চোরের মন্ত্রিসভায় থাকবো না। যতীন চক্রবর্তী বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি, যেখানে জ্যোতিবাবুর ছেলে চন্দন সরাসরি যুক্ত, সেটাও আমরা জানি তার গল্প। এরকম 101টা গল্প করে দেব। তাদের মুখ দিয়ে এইসব কথাবার্তা মানায় না। এখন বামপন্থীরা তো চিরকালের দ্বিচারিতায় বিশ্বাস করে। ওদের বিজয়ন, পিনারাই বিজয়নের বিরুদ্ধে ওই পামোলিন অয়েলের বিরাট কেলেঙ্কারি হয়েছে, তো এরা এদের কথা কি বলবো, বাংলার মানুষ গুরুত্ব দেয় না, তার জন্য একটাই আসন। স্যার, এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এই মাস থেকে একটু কনফিউশন সৃষ্টি হয়েছে আর কি। সেক্ষেত্রে কিছু বিক্ষুব্ধ মহিলারা তারা আর কি বলছেন যে কিছু প্রশ্ন তুলেছেন। তো অন্নপূর্ণা যোজনার এই যে কিছু সমস্যা দেখা দিচ্ছে, কোনোভাবেই কি সেটার কোনো ব্যাকফায়ার হতে পারে বলে মনে করেন? আমি কোনো মতেই সেটা বিশ্বাস করি না। তৃণমূলের আমলে আমাদের ঝাড়াই বাছাই করে প্রায় 3 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক, বেনিফিশিয়ারি, তারা কেউ লক্ষ্মী নয়, তারা সব নারায়ণ। সব পুরুষরা পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার 3 লক্ষ। সেটা যাতে না হয়, কোষাগারের টাকা, জনগণের করের টাকা জানে যত ভুল জায়গায় না যায়, সেই জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ভেরিফিকেশান চলছে। প্রসেস দীর্ঘায়িত হবে প্রসেস, কারণ আমরা 100% বেনিফিশিয়ারি যেন সঠিক, যারা এলিজিবল তারা যেন পায়, যারা এলিজিবল নয় তারা যেন না পায়, এটা সরকার নিশ্চিত করছে। কনফিউশনের কোনো জায়গা নেই। অন্যদিকে তাসলিমা নাসরিন তিনি ফিরে এলেন এবং মাদ্রাসা নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে জিহাদি তৈরি করা হয় মাদ্রাসাতে, এরকমটাই তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন। অবশ্য তার মন্তব্যের পাল্টা জবাব দিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি তাসলিমা নাসরিনকে বললেন উনি না হিন্দু না মুসলমান, উনি পচা ড্রেনের দুর্গন্ধ। একজন লেখিকা সম্পর্কে, সর্বোপরি একজন মহিলা সম্পর্কে এহেন মন্তব্য, কি বলবেন? আপনি সিদ্দিকুল্লাহর ব্যাপারে কি এক্সপেক্ট করেন? সিদ্দিকুল্লাহ এটা লাইব্রেরি মন্ত্রী, সংবিধানের শপথ নেওয়া,
সে তো ওয়াকবিল আন্দোলনের সময় বলেছিল যে কলকাতায় 50 জায়গায় 2000 করে ছেড়ে বসিয়ে ঘিরে ফেলবে। বলে ওটা তো জেল হওয়া উচিত ছিল তক্ষুনি। আমি জানি না এখনো আমরা কেন ওই পুরোনো কমেন্টটা নিয়ে আমরা কেস হবে, হয়তো আর কেউ না করুক আমি করব, উনি তো জেলে ঢোকা উচিত। আর ভাষা, লোকটার রুচি বলে কিছু আছে, শিক্ষা বলে কিছু আছে। তো আমি এইখানে খুব বিখ্যাত লাইব্রেরি, ভারতবর্ষের প্রাচীনতম লাইব্রেরির মধ্যে একটা জয়কৃষ্ণ লাইব্রেরি, গিয়ে দেখে আসুন কি অবস্থা। তো আমি সেখানে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম লাইব্রেরিয়ানকে, কে লাইব্রেরি মন্ত্রী কোনোদিন ঘুরে গেছে, কারণ এটা তো ভারতবর্ষের প্রাচীনতম লাইব্রেরি, ঐতিহাসিক লাইব্রেরি। তো উনি বললেন আর কি বলবেন, কিছু বলার নেই। তো শিক্ষামন্ত্রী, লাইব্রেরি মন্ত্রী, উনি যদি লাইব্রেরি বানানটা লিখে দিতে পারেন আমাকে, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। এই সমস্ত সাম্প্রদায়িক মৌলবাদী মোল্লাদের কথার আমি জবাব দেই না। ওনার ক্ষমতা থাকলে উনি তসলিমা নাসরিনের কিছু ক্ষতি করে দেখাক, ওপেন চ্যালেঞ্জ করছি। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বলা যেতে পারে যে বিতাড়িত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফেসবুকে অভিযোগ করে বসলেন তার লেখালেখির রয়্যালটির টাকাতেই তার সংসারটি চলে। তিনি এর আগে প্রচুর টাকা রয়্যালিটি পেতেন এবং সেখানে ব্যাপক বিক্রিবাট্টা হওয়া সত্ত্বেও পাঠকরা তার বহু বই কোনো সত্ত্বেও বিজেপি সরকার এসে পাবলিশার্সদের বলে দিয়েছে যে এই সমস্ত রয়্যালিটির টাকা যাতে বন্ধ করে দেওয়া হয়। ফলে ব্যাপক অভাব অনটন নেমে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসারে। খুব স্বাভাবিক। ওনার ছবি তো 1,80,00,000 না 84 লক্ষ টাকা কিনেছিল সুদীপ্ত সেন। তো ওনার আবার অভাবটা কোথা থেকে আসবে? কোটি কোটি টাকা তো কামিয়েছেন। এবং ওনার বইটা বিক্রি করতো কলকাতার কলেজ স্ট্রিটের একটি মাত্র প্রকাশন, একচেটিয়া, এবং তাদের বই কলকাতা নয় পুরো বাংলার লাইব্রেরি, সরকারি লাইব্রেরিগুলোতে যেত বাধ্যতামূলকভাবে। এবং আমি ব্যক্তিগতভাবে বলি, আমার সংগ্রহে রয়েছে, আমি ওনার অধিকাংশ বই পড়েছি। ভাবা যায় না কতটা খারাপ লেখা। মানে একজন কমপ্লিটলি মানসিক রোগগ্রস্ত বা উন্মাদ না হলে এরকম লেখা লেখে না। এবং আমি পড়ি এই জন্যই, দেখার জন্য, তখন তো বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, যে কোন উন্মাদের হাতে বাংলার শাসনভার রয়েছে। তো সেই উন্মাদের কথায় কি আসে যায়? ওনার অভাব অভিযোগ তো হওয়ার কথা না। ভাইপোরা তো কোটি কোটি টাকা কামিয়েছে, হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। ওনার ভাইরা, ভাই বউরা, কে কামায়নি বলুন তো ওই পরিবার থেকে? তো সেখানে অভাব অনিটনের গল্প কে বলছে? লোকে বিশ্বাস করবে কেউ? আর উনি তো সিম্পল থাকেন, সাদা শাড়ি, হাওয়াই চটি পরে ঘুরে বেড়ান, দু হাতে দুটো অ্যাপেলের সব থেকে উচ্চমানের ঘড়ি। অনেক প্রশ্ন আসে, সেগুলো নাই বললাম। 70 মহিলা, এক তো মহিলা, তারপর সিনিয়র সিটিজেন, মা ঠাকুমাদের বয়সী। আমার শোভা দেয় না, রুচি পায় না। শেষ প্রশ্ন থাকছে, অত্যন্ত জনপ্রিয় এক সংবাদ সংস্থার থেকে আর কি, অত্যন্ত জনপ্রিয় আরও এক সাংবাদিক ময়ূখ রঞ্জন বাবু, তিনি সেই সংবাদ সংস্থা ছেড়ে দিলেন বলে তিনি তার ফেসবুক হ্যান্ডেলে জানিয়েছেন। তবে এখানে অনেকে একটি অভিযোগের কথা তুলছেন, সেটি হচ্ছে নেতাজিকে অপমানের বিরুদ্ধে খবর করতে চেয়েছিলেন, সেটি তার কোনো রকমভাবে আর কি উচ্চপদস্থ আধিকারিকরা কোনো চাপের বশে পড়ে সেই খবর নাকি তাকে প্রকাশিত করতে দেননি, যার ফলে বাধ্য হয়ে তিনি সেই খবরের চ্যানেল ছেড়ে দিলেন। তো এখানে আরও অনেকে প্রশ্ন তুলছেন যে অনন্ত মহারাজকে নিয়ে, তার কমেন্টকে নিয়ে বিজেপির পক্ষ থেকে কেন কোনো মানে অফিসিয়াল কোনো বিবৃতি আসছে না, কোনো পদক্ষেপ কেন করা হচ্ছে না, আপনি কি বলবেন? আপনাকে দেখাচ্ছি, 6:12 ময়ূখকে ফোন করেছিলাম, সমাজ মাধ্যমে দেখে পরিষ্কার কথা হয়েছে। বলছে কে এই সমস্ত বাজারে রটাচ্ছে? ও সম্পূর্ণ ব্যক্তিগত কারণে নিজে কিছু করতে চায়, তার জন্য ও ছেড়েছে। এটা তো মানুষ ছাড়তেই পারে। আপনার কি সারা জীবনের জন্য মুচলেখা দেওয়া আছে যে আপনাকে ক্যাম্পেন কলিং মিডিয়ায় চাকরি করতে হবে? তা আমি তো কিছুদিন আগে তো রিলায়েন্স ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করলাম। তার আগে 10টা চাকরি করেছি। তো তার কোনো ইচ্ছা নেই, সে চাকরি ছাড়তে পারবে না, সে নিজে কিছু শুরু করতে পারবে না? করতেই পারে। এবং আমি বলেছি, যদি সত্যি শুরু করো, আমার শুভেচ্ছা থাকবে, সঙ্গে থাকবো। আমরা মিস করব, জবাব চায় বাংলা, আমরা তোমাকে মিস করব, কিন্তু তোমারও তো স্বপ্ন আছে, স্বপ্ন সফল করো, সঙ্গে থাকবো। এই সমস্ত আজে বাজে যারা রটানো, তারা রটাবে। এবং অধিকাংশই বোধহয় ওই ফেসবুকের বিপ্লবী বামপন্থীরা, তারাই এইসব রটায়। সে রটাক না, ওরা এখন তলানিতে এসে থেমেছে। এই সমাজের আবর্জনা, এই লোকগুলোর কথা আমার কোনো গুরুত্ব নেই।